আন্দোলন, দীর্ঘ প্রতীক্ষার পর এই এত বড় জয়। এরপর সরকার কতটা কাজ করবে বলে আপনাদের? পুরো কাজ করবে, যা যা কথা দিয়েছে তাই করবে। যেভাবে জঙ্গল রাজ, যেভাবে অপশাসন, যেভাবে দুর্নীতি চলছিল বাংলায়, তার অবসান ঘটতে চলেছে রীতিমতো। ঘটে গেছে, ওটা নেই। এরপর নতুন পদক্ষেপ কি হবে? প্রথম কথা, প্রশাসনকে ফিরিয়ে আনা। ওরা প্রশাসনটাকেই তুলে দিয়েছিল, ওটাকে ফিরিয়ে আনতে হবে। ওরা করেছিল কি, যে যারা সুস্থভাবে বাঁচতে চায় তাদের জন্য যত রকম খারাপ করেছিল, যত চোর জোচ্চোর ঘুষখোর, তারাই সুবিধে পেত এই সরকারের কাছ থেকে। যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে দৌড়তো। যারা যোগ্য, যারা চাকরি পাওয়ার জন্য রাস্তায় বসে থাকে, তাদের পাশে সরকার ছিল না। এটা অদ্ভুত দেশ তৈরি করেছিল পশ্চিম বাংলাকে। পশ্চিম বাংলা সেটা থাকবে না। এখানে যোগ্যরা চাকরি পাবে, এখানে যারা সত্যিকারের নিডি তারা সরকারের সাহায্য পাবে, এখানে যারা বা সুস্থভাবে বাঁচতে চায় তারা সরকার তাদের পাশে থাকবে, এখানে যারা ভালোভাবে প্রশাসনের সাহায্য পেতে চায় প্রশাসন তার পাশে দাঁড়াবে। একটা নতুন পশ্চিমবাংলা আপনারা দেখতে পাবেন, এবং সেই কাজ অলরেডি শুরু হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো কিন্তু বলছেন যে উনি জোট বাঁধবেন, বিভিন্ন দলকে আহ্বান জানাচ্ছেন। এর মধ্যে আছে বাম, অতি বাম প্রত্যেকেই। তাদেরকেও আহ্বান জানাচ্ছেন উনি যে সবাই একজোট হোক, বিজেপির বিরুদ্ধে লড়াইটা সামনে খুব বড়। উনি যা খুশি তাই করতে পারেন। গণতান্ত্রিক কাঠামোর মধ্যে কেউ যদি আন্দোলন করে, কেউ যদি সরকারের সমালোচনা করে, আমার কিচ্ছু বলার নেই। এটা মুক্ত গণতন্ত্র, এখানে সরকারের সমালোচনা যে কেউ করতে পারে। শুধু একটাই অনুরোধ, দয়া করে আইন ভাঙবেন না, দয়া করে সাধারণ মানুষের কষ্ট বাড়াবেন না, দয়া করে এমন কিছু করবেন না যাতে মানুষের জীবন এবং সম্পত্তি ক্ষতি হয়। সরকারি সম্পত্তির মানুষের জীবনহানি যদি ঘটে, তাহলে সরকার ডেফিনেটলি সেগুলো রক্ষা করার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেবে। তার বাইরে আপনাদের যদি মনে হয় মিটিং করবেন, মিছিল করবেন, কাগজে আর্টিকেল লিখবেন, লিখুন না, কে বারণ করেছে? কত কাগজ বেরোয়, নিজেরা কাগজ বার করুন না, সরকারের বিরুদ্ধে সমালোচনা করুন না, কে বারণ করেছে? করে যান, কিচ্ছু অসুবিধা নেই। সরকারের সমালোচনা আপনারা করতেই পারেন, কিন্তু পাল্টা সমালোচনা তো সহ্য করতে হবে। কারণ এতদিন যা যা করেছেন, আপনারা যদি সমালোচনা করেন, কোথাও লেখেন, আমরাও পাল্টা লিখবো, হোক না, কাগজেই লেখালেখি হোক, সমালোচনা চলুক। আপনারা আমাদের সমালোচনা করুন, আমরা আপনাদের পয়েন্টগুলো তুলে ধরি। রাস্তাঘাটে কেন মারামারিটা, রাস্তাঘাটে কেন? আর সবচেয়ে বড় কথা, রাস্তাঘাটে মিটিং মিছিল সব দল করে, আপনারাও করতে পারেন। এটা তো তৃণমূল সরকার নয় যে নিজের দল মিটিং মিছিল করবে আর বাকিদের কোর্টে দৌড়তে হবে, সেটা হবে না। এটা মুক্ত গণতন্ত্রই থাকবে, কিন্তু তার মধ্যে যারা ধ্বংসাত্মক তাদের জন্য আইন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো উনি চাইছেন যে বিরোধী দলনেত্রী হয়ে আবার ফিরে আসতে, আত্মপ্রকাশ করতে। যেভাবে আগে উনি লড়াই করেছেন সেভাবে ফিরে আসতে পারবেন? যথেষ্ট সন্দেহ আছে, এবং আমি বলছি পারবেন না। কারণ মানুষের বিশ্বাসযোগ্যতা বলে একটা জিনিস তো আছে। আপনি নিজে এক সময় লড়াই করেছেন, সেটা ইতিহাসে লেখা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছেন, আমি স্বীকার করি, এবং তার লড়াইয়ের জন্য সিপিএম এই রাজ্য থেকে চলে গেছে, এটাও ঠিক। একটা বড় কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই করা। কিন্তু এটাও তো ঠিক যে গত 15 বছরের শাসনে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিষয় প্রমাণ করেছেন, যে তিনি প্রশাসন চালানোর যোগ্য নন। তিনি মানুষের উপকার অপকার কিছু করারই যোগ্য নন। উনি অপকারই করে গেছেন, মানুষের উপকার কিচ্ছু করেননি। উনি প্রশাসন যন্ত্রটাকেই তছনছ করে দিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা, কেউ সরকারের থেকে এত অন্যায়, এত খারাপ কাজ করতে পারে, এত খারাপ কথা বলতে পারে, ওটা উনি প্রমাণ করে দিয়েছেন। উনি দেখিয়েছেন যে চোরেদের জন্য মন্ত্রিসভায় প্রস্তাব পাশ করা যায়, চোরেদের বাঁচাতে সুপ্রিম কোর্টে যাওয়া যায়, এটা উনি দেখিয়ে দিয়েছেন। দেখুন, আমি কারো সম্পর্কে কোনো কদর্য কথা বলতে পারি না, আমার একটা রুচিবোধ আছে। কিন্তু উনি সভায় যে ধরনের কথা বলতেন, বডি শেমিং করতেন আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের, এগুলো দেখে লজ্জা লাগে আমাদের। আমরা সেটা করব না, আমরা যথেষ্ট সম্মান দেবো। 2021 সালে 2রা মের পর হাজারো হাজারো বিজেপি কর্মী ঘর ছেড়ে পালিয়েছিল। 2026-এ জেতার পর মানুষের যা আক্রোশ ছিল, আমরা বহু কষ্টে মানুষের হাতে পায়ে ধরে আমরা কিন্তু মানুষকে উত্তেজিত হতে দিইনি। যতটা সম্ভব আমরা মানুষকে শান্ত করার চেষ্টা করছি, যে দেখুন, আমরা একটা নতুন পশ্চিম বাংলা গড়তে চাই। যারা অপরাধ করেছে আইনের চোখে তার বিচার হবে, অসুবিধা কিছু নেই, আইন তো আছে দেশে। নিজের হাতে আইন তুলে নেবেন না, আমরা বারবার মানুষকে বলছি। আগামীতে আমরা এভাবেই চলবো,
কিন্তু এই আইনের শাসন কেউ যদি ভাঙার চেষ্টা করে তাহলে তার ফলাফল তাকে পেতে হবে। দাদা, যারা তৃণমূল থেকে বিজেপিতে আসতে চাইছে তাদেরকে কি বলবেন? প্রথম কথা, 4 তারিখ 12টার পর থেকে একটা নতুন শ্রেণীর বিজেপির উদ্ভব ঘটেছে। তারা গেরুয়া পতাকা এবং গায়ে গেরুয়া কাপড় জড়িয়ে অনেক বেশি একেবারে বিজেপি হয়ে গেছে। আমি তো ঠাট্টা করে একজনকে বলছিলাম সেদিন যে পশ্চিমবঙ্গে এত বিজেপি ছিল আমি জানতাম না, চারিদিকে খালি যেখানে দেখি সেখানে বিজেপি। আর পশ্চিমবঙ্গে যে তৃণমূল নেই সেটাও প্রথম দেখলাম, কোথাও তৃণমূলকেও খুঁজে পাই না। আগে দেখতাম চারদিকে তৃণমূল ছিল। ফলে ক্ষমতার এক স্বাভাবিক নিয়ম, যে ক্ষমতায় থাকে মানুষ তার কাছে দৌড়ে আসে। কিন্তু আমাদের রাজ্য নেতৃত্ব তো পরিষ্কার বলে দিয়েছেন যে হঠাৎ বিজেপি, আমরা তাদের স্বীকার করি না। কেউ যদি বিজেপিকে সমর্থন করে আমার তো কিছু বলার নেই। কেউ যদি বলে আমি বিজেপিকে ভোট দেবো, আমি কি তার বাড়ি গিয়ে বলে খবরদার ভোট দিবি না? এটা হয় না। তারা বিজেপিকে ভোট দিতেই পারে। কিন্তু যে মানুষগুলো কষ্ট করে, নিজের পরিবারের সর্বনাশ হয়তো হয়ে গেছে, নিজের কাজের ক্ষতি হয়েছে, নিজের চাকরির ক্ষতি হয়েছে, তারপরেও সেই মানুষগুলো বিজেপি করেছে। ভারতীয় জনতা পার্টির সম্পদ তারাই। দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারাই যথেষ্ট। দাদা, 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডার কবে থেকে মানুষের? অতি দ্রুত চালু হবে। আজকে তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে কোনো প্রকল্প বন্ধ করা হচ্ছে না, প্রকল্পগুলো চলছে। সরকার সেই সব বিষয় নিয়ে ভাবনা চিন্তা করবে। আপাতত কোনো প্রকল্প বন্ধ হচ্ছে না, যা প্রকল্প আছে চলবে। এবং আগামীতে আমরা 3,000 টাকা যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এটা পালন করা হবে, চিন্তা করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় একজোট হওয়ার জন্য বাম অতিবামকে ডাক দিয়েছে, এটাকে কিভাবে দেখছেন আপনি? প্রথম কথা, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে ভেসে থাকতে চাইছেন। উনি জানেন ওনার রাজনৈতিক কেরিয়ার খতম হয়ে গেছে। উনি আর রাজনীতিতে মানে প্রাসঙ্গিক নন, অপ্রাসঙ্গিকতার অভিমুখে তার যাত্রা চলছে। ফলে উনি চাইছেন, এমনকি বাম অতি বাম সিপিএম, যে সিপিএম কে তাড়িয়েছেন বলে তিনি নিজে বারবার দাবি করতেন, সেই সিপিএম এর কাছে তিনি গিয়ে হাত জোড় করে বলছেন আসুন। যে নকশালরা, যে নকশাল রাজত্ব পশ্চিমবঙ্গকে কয়েক শতাব্দী পিছিয়ে দিয়েছে, 67-69 নকশাল রাজত্ব, সেই নকশালদের হাত ধরার চেষ্টা করছেন। বোঝাই যাচ্ছে তিনি কতটা মরিয়া হয়ে উঠেছেন। কিন্তু ওনাকেও চ্যালেঞ্জ দিচ্ছে আমরা, পারলে পশ্চিমবঙ্গের এই শান্ত পরিবেশকে আপনি খারাপ করে দেখান। প্রশাসন রয়েছে। ডিজে কালচার, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে রবীন্দ্রসঙ্গীত ডিজেও বাজবে 4 তারিখে। সেই ডিজে কালচার বন্ধ হওয়ার কি কোনো একটা কথা বলি, উনি শুধু এইটুকু বলেননি, তার সঙ্গে আরো একটা কথা বলেছিলেন যে বেলা 12টার পর তোর কোন দিল্লির বাপ বাঁচাই দেখবো। একজন এমপির মুখের ভাষা দেখেছেন? তার আগে কাঁথিতে গিয়ে বলে এসছেন যা তোর বাপকে ডেকে আন। রাজ্যের নির্বাচন কমিশনারকে বলেছিলেন তোকে গর্ত থেকে তুলে আনবো। এটা কি এমপি না এই রাস্তার একটা গুন্ডা? হ্যাঁ, এ তো রাস্তার গুন্ডারাও এ ভাষায় কথা বলে না। মানে এটা হচ্ছে তৃণমূলী কালচার। আমরা তো এই কালচারে কথা বলি না। এখন আমাদের বাপ ফাপ লাগে না তো, আমরা আমাদের পিতৃ পরিচয় সম্পর্কে যথেষ্ট অবগত। আমাদের সব কথায় কথায় অপরের বাপ তুলতে হয় না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, ডিজে কালচার নামে যে কথাটা উনি বলেছিলেন সেটা আমরা বন্ধ করবো। বাচ্চা ছেলে পিকনিক করতে গেলে ডিজে বাজাবে, বাজাতেই পারে। বাচ্চা বাজানো মানে কি আমি বুড়ো বয়সে নাচবো? সেটা তো কোনো কথা না। কিন্তু ওই ডিজে কালচার বলে যে জিনিসটা, অপরকে ক্ষতি করা, তার বাড়ির সামনে গিয়ে অসভ্যতা করা, কাঁথিতে হয়নি শিশির ওদিকে বাড়ির সামনে দিনের পর দিন ডিজে বাজায়নি ওই তৃণমূলের লোকেরা, সেটা বন্ধ করে দেবো। বাচ্চা ছেলে পিকনিক করতে গিয়ে যদি 4টে বাচ্চা ডিজে বাজায় তাতে এমন কি ক্ষতিবৃদ্ধি হয়ে গেল? কিন্তু ডিজে কালচার, দিস ইজ ভেরি ব্যাড, দিস শুড বি স্টপ। হাসখালি কামদুনির ফাইল হাসখালি কামদুনির ফাইল খুলছে, অভয়ার ফাইল কবে খুলবে? অতি শিগগিরই খুলবে। কারণ আমরা তো বলেই দিয়েছি যে নারী সুরক্ষা আমাদের কাছে টপ প্রায়োরিটি। কেউ যদি স্বপ্নেও ভাবে দক্ষিণ কলকাতা কসবা ল কলেজের ঘটনা ঘটাবে, কেউ যদি স্বপ্নেও ভাবে যে আরজিকর ল কলেজ, আরজিকর মেডিকেল কলেজের মতো ঘটনা ঘটাবে, আমি শুধু বলবো ঈশ্বর আপনাকে রক্ষা করুন। কারণ এই সরকার এগুলো হতে দেবে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন মেয়েরা রাত 8টার পর কেন বেরোবে? আমরা বলছি মেয়েরা ছেলেরা যখন খুশি বেরোবে। রাষ্ট্রের দায়িত্ব ওদের সম্মানে সুরক্ষা দেওয়া। আরে মেয়েদের সুরক্ষা দেওয়া তো আমাদের কাজ, রাষ্ট্রের কাজ, সেটা রাষ্ট্র দেবে। এবং যদি মহিলাদের সম্পর্কে কোন রকম অপরাধের কোনো খবর আসে, ওরা বুঝে নেবে প্রশাসনটা কাকে বলে। এই প্রশাসন পশ্চিমবাংলায় চলবে এবারে, চিন্তা করবেন না। একটাই শেষ প্রশ্ন দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো সোশ্যাল মিডিয়া থেকে নিজের এসসিএম
তাতে এক্স সিএম এখনো পর্যন্ত লেখেননি, এখনো পর্যন্ত উনি নিজেকে মুখ্যমন্ত্রী ভাবছেন। আমি ওনার পরিবারের লোককে বলবো যে উনি একজন সিনিয়র রাজনীতিবিদ, কাউন্সেলিং করলেই সমস্যাগুলো মিটে যাবে। কাউন্সেলিং করান, কারণ অনেকে হয় কি এই একটা পিকুলিয়ার স্টেট অফ মাইন্ড, যে বাস্তবটা মানতে পারে না। তারা অনেক সময় সমস্যা তৈরি করে ফেলে, নানা রকম জটিলতা তৈরি হয়, মানসিক জটিলতা। মানুষ বাস্তবটা মানতে পারে না, দীর্ঘদিন ক্ষমতা ভোগ করতে করতে কোথাও একটা ক্ষমতার সঙ্গে সম্পৃক্ততা জন্মে যায়। ওনার ক্ষেত্রে সেটা হয়েছে, তাই ওনার বাড়ির লোককে আমি হাত জোড় করে বলবো দয়া করে একজন ভালো কাউন্সিলরের সঙ্গে কথা বলান। উনি 2-4টে সিটিং করলে ওনার এই সমস্যাটা মিটে যায় বলে আমি মনে করি। আগামীতে যারা বিজেপিকে ভোট দিয়েছে সে সাধারণ মানুষদেরকে কি বার্তা দেবেন শেষ? একটা সুন্দর বাংলা, সোনার বাংলা আমরা গড়তে চাই। আমরা একসঙ্গে সোনার বাংলা গড়ে তুলব। 50 এবং 60-এর দশকে এই বাংলাকে গোটা ভারতের মানুষ শ্রদ্ধা করত। এই বাংলার ভারতের জাতীয় আয় কন্ট্রিবিউশন ছিল 25-30 থেকে 30%, আজকে 5%। বিহার, উত্তরপ্রদেশে একটা কথা চলতো ওই সময়, যে ছেলে পড়াশুনো করছে না, বাংলা পাঠিয়ে দাও, বাংলাতে একটা কাজ জুটে যাবে। আর আজকে বাংলার লোকজন যায় বাইরে কাজ করতে। আমরা সোনার বাংলা গড়ে তুলবো, আমাদের সঙ্গে সহযোগিতা করবো। ধন্যবাদ।